হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে দুটি ঘটনা আছে। দুটি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত। তবে এই ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু গল্প কথাকে সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং বলতে চাই, যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো, তাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা শেষ অবধি ঘটনা শুনছো, অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ঘটনা কেমন লাগছে। চলে যাচ্ছি ঘটনায়। আজকে যে প্রথম ঘটনাটি আছে, পাঠিয়েছে সবুজ আহমেদ। আসামের একটি ঘটনা। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে, আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। 90 দশকের ঘটনা। তখন আমি পূর্ণ যুবক, সদ্য অনার্স পাস করেছি। চাকরি বাকরি কিছু হচ্ছে না, বাড়িতে অলস সময় পার করছি আর নিজেদের একটি কাঠ মিলে সময় দিতাম। আমার বাড়ি আসামের একটি অজপাড়া গায়ে। গ্রাম পুরোটা জঙ্গলে ঢাকা। তখনও ইলেকট্রিসিটি আসেনি। গ্রামের ছেলে হিসাবে প্রচণ্ড পরিশ্রমী ও সাহসী ছিলাম। এক বৃষ্টির দিনে মিলের কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। আষাঢ় মাস ছিল। 10টার দিকে বাড়িতে এসে স্নান করে ভাত খেতে খেতে 11টা বেজে গেল। তারপর 3 ব্যাটারির লাইটটা নিয়ে বের হলাম কাঠ মিলে, আবার একটু দেখতে, মানে চেক আপ করতে। মিলে মেশিনারি আর স্টিলের বেল্ট ছিল, সেগুলো যাতে চুরি না হয় সেজন্য। হাওড়া অঞ্চলে চোপের খুব উপদ্রব। মিল দেখে আসার পথে প্রাইমারি স্কুলের পাশে বসে ধূমপান করছিলাম আর একটু জিরিয়ে নিচ্ছিলাম। স্কুলটা গ্রামের পূর্ব দিকে, মেইন রোড সংলগ্ন, সামান্য একটু দূরে। স্কুলের চারপাশে জঙ্গল। হঠাৎ অনুভব হলো পেছনে কেউ আছে। ঘাড় ঘুরিয়ে লাইট ধরলাম সেদিকে। দেখি স্কুলের নতুন টিচার সেখানে বসে ধূমপানে ব্যস্ত। নতুন শিক্ষক এসেছে জানতাম, তবে কথা হয়নি কখনো। বয়সে আমার থেকে 2 থেকে 1 বছরের বড় হবে। আমাকে দেখে একটু হেসে বলল, কেমন আছেন? আমিও সামান্য হেসে কৌশলী বিনিময় করলাম। সামান্য একটু মুহূর্ত কাটালাম নীরবে। তারপর স্যার আবার জিজ্ঞাসা করল, ভাই, আপনার বাড়িটা কোথায়? আমি একটা জিনিস বলতে চাই। উল্লেখিত যে স্কুলের দক্ষিণ পূর্ব দিকে হাওড়ের মধ্যে একটি ভিটা ছিল, যা বর্ষার সময় গ্রাম থেকে পুরো আলাদা হয়ে যেন পুরো দ্বীপের মতো। ওই বাড়িটা ছিল ব্রজেন কাকার। ব্রজেন খান সম্পর্কে আমার কাকা হলেও বয়সে আমার ছোট। বছর 4 আগে বিয়ে করেছে। সে আর তার বউ থাকে ভাড়া বাড়িতে, মানে সেই বাড়িটাতেই। বাচ্চা কাচ্চা হয়নি তাদের, আর কোনো মানুষও নেই। অ্যাকচুয়ালি আমার মিলের পাশে এই বাড়িটা একা দাঁড়িয়ে আছে। ওই বাড়ি থেকে স্কুলটাই কাছে, গ্রাম অনেকটা দূরে। আমি বললাম, হঠাৎ আপনি ওই বাড়ির কথা কেন জিজ্ঞাসা করলেন? উত্তরে স্যার বললেন, যে সন্ধ্যা থেকে নাকি ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। কথাটা শোনার পর আমিও জিনিসটা খেয়াল করলাম। খুব ক্ষীণ স্বরে মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ। তবে আমার মধ্যে ভাবান্তর হলো না, কারণ জিনিসটা আমি জানতাম। ব্রজেন কাজ টাজ করতো না, বউয়ের সাথে বনাবনিও হতো না, মারধর করত, ঝগড়াঝাটি লেগেই থাকতো। তবে আজ কান্নার আওয়াজটা একটু অন্যরকম। স্যারকেও বললাম সেগুলো সব কিছু। তারপর আমি আর স্যার এটা সেটা নিয়ে গল্প করছিলাম। চারিধার একদম নীরব। কান্নার আওয়াজ কিন্তু তখনও কানে আসছে। অন্যদিকে নীরবতার সাথে পাল্লা দিয়ে মেয়েলি কণ্ঠের কান্নার সেই আওয়াজ আমাদের নার্ভে আঘাত করছিল। একসময় সেটা সহ্যের বাইরে চলে গেল। স্যার বললেন, ব্রাদার নৌকা থাকলে চলুন তো, দেখে আসি কোনো সমস্যা কিনা। সারাদিন কাজের পরে ক্লান্ত শরীরে ভালো লাগছিল না, তাই রাজি হলাম না।
স্যার আরও দুবার বললেন। আমি তবুও রাজি হলাম না। প্রচণ্ড গরম লাগছিল, আবার ঘুমও পাচ্ছিল। আমার না শুনে স্যার এবার চটে গেলেন। বললেন, আজও মানুষ তো ভাই, মানবিকতা বলে কিছু নেই তোমার? একটা মানুষ এতক্ষণ ধরে কেঁদে যাচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আপনি এত স্বার্থপর? আমাকে নৌকা জোগাড় করে দিন, আমি একাই যাব। কথাটা আমার এগোতে লাগলো, তাই অনিচ্ছা সত্ত্বেও আমি তার সাথে রওনা হলাম। নৌকা কোথায় পাবো আমি জানতাম। সেই মেইন রোডের কাছে গাছের সাথে বেঁধে নৌকা রাখত অনেকেই। মিনিট কয়েক হাঁটার পর নৌকা পেলাম একটা, তবে সেটা একটু দূরে বাঁধা। কোমর পানিতে নেমে আনতে হবে। স্যার আদেশের সুরে বললেন, নৌকা নিয়ে আসুন। এবার আমার মেজাজ চড়ে গেল। ইনি বলছেন কি? এই রাতের বেলা আমি জলে নেমে নৌকা আনবো? এখন নাকি রাত দুপুরে পানিতে নামবো? শুরু হলো ওনার সাথে তর্কাতর্কি। হয়তো হাতাহাতি হয়ে যেতে পারত, কিন্তু তার আগেই আমাদের পেছনে ছোপ থেকে ঝড়ের কণ্ঠের ফুফানি আওয়াজ এলো। আমাদের জলঘাটা থেমে গেল। দুজন সেদিকে এগিয়ে গেলাম। দেখি সেদিকে আর একটা নৌকা বাঁধা, আর সেখানে ঝোপে বসে ব্রজেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে তুই এখানে কাঁদছিস কেন? আর তোর বাড়িতে কি হয়েছে? ওইখানে কে কান্না করছে? ব্রজেন মাথা না তুলেই জবাব দিল, তোমার কাকি সন্ধে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম যে, তাহলে তুই এখানে কি করছিস? কথাটা বলি আমার মগজে যেন বিদ্যুৎ খেলে গেল। কাকি মারা গেছে? তাহলে খালি বাড়িতে কাঁদছে কে? ওই বাড়িতে তো আর কেউ থাকে না। ততক্ষণ স্যারও বিষয়টা নোটিস করে ফেলেছে। আমার মেরুদণ্ড শীতল একটা স্রোত বয়ে গেল। শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। নিজেকে কোনো মতে সামলিয়ে বললাম, তুই আমাদের বাড়িতে চল। ব্রজেন কোনো জবাব দিল না। উঠে ল্যাংচাতে ল্যাংচাতে পূর্ব দিকের রাস্তা ধরে অন্ধকারে হাঁটা শুরু করলো। আমি দুবার ডাকলাম ওকে, ও ফিরেও চাইল না। আমি যে ওকে বাধা দেব বা ফিরিয়ে আনবো সে শক্তি আমার ছিল না। মেইলি কণ্ঠের কান্নার আওয়াজ আবারও শুনতে পেলাম। বাতাসে ভেসে আসছিল। আমার ক্রমাগত মনে হচ্ছিল এখানে আর একটা মিনিটও থাকা নিরাপদ নয়। দ্রুত হাঁটা শুরু করলাম আমি আর স্যার, দুজনেই একদম চুপচাপ। স্কুলের সামনে এসে স্যার বিড়বিড় করে বললেন যে, ভাই আমি কি আজকের রাতটা আপনার বাড়িতে থাকতে পারি? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললাম, আপনার রুম তো তালা দেবেন না? স্যার বললেন, রুমে টাকা পয়সা বা দামি তেমন কিছু নেই। তবে সেটা সত্যি কথা নয়। সত্যিটা হলো আমাদের সাহস হচ্ছিল না জঙ্গলের মধ্যে স্কুলে ঢুকে রুমে তালা দেওয়ার। রাতে ভালো ঘুম হলো না। সকালে উঠে যা শুনলাম তাতে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। গত সন্ধ্যায় ব্রজেন চুলায় মদ খেয়ে মারা গেছে, আর সেটার পরপরই ব্রজেনের বউ গলায় দড়ি দিয়েছে। পুলিশ এলো, দুজনের পোস্টমর্টম হলো। রিপোর্ট হলো দুজনেরই সন্ধ্যার দিকে মারা গেছে। তাহলে রাত 12টায় আমরা কার সাথে কথা বললাম? ওদের আপন কেউ ছিল না। গ্রামবাসী লাশ দাহ করল। আমি স্যার কেউই গেলাম না শেষ কীর্তে। স্যার এই ঘটনার পরে আর স্কুলের রুমে থাকতে রাজি হলো না। দরকার পড়ে আর স্কুলের রুমে থাকবে না। তড়িঘড়ি করে এক বাড়িতে স্যারের লজিকের ব্যবস্থা করা হলো। স্যার আর আমার ভালো বন্ধুত্ব হয়ে গেল। স্যার বাড়ি আসতেন, এসে বলতেন, ভাই ওই বাড়িটা দিনে একদিন ঘুরে দেখতে হবে। যদিও আমরা কখনোই ওইদিকে যাইনি, ইভেন কেউ যায়নি। আর এত বছর পরও আমার মনে 3টে প্রশ্ন রয়ে গেছে। ব্রজেন আর বউ তো মারা গিয়েছিল সন্ধ্যায়, তাহলে খালি বাড়িতে রাত 12টায় মেয়ে কণ্ঠে কে কাঁদছিল? আমরা ঝোপের পাশে কাকে পেয়েছিলাম? আর সব থেকে বড় প্রশ্ন, সেদিন যদি ব্রজেন আমাদের সাবধান না করে, তবে গ্রাম ছাড়িয়ে ওই খালি মরা বাড়িতে গেল আমাদের সাথে কি হতে পারত? এটাই ছিল
ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল সত্যি। তোমাদের সাথেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। এবং আমি বলে রাখি, গ্রামগঞ্জে কিন্তু এরকম ঘটনা অনেক শোনা যায়। এবং যারা বাংলাদেশ থেকে শুনছো তোমাদেরকে বলবো, তোমরা আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। যদি কোনো রকম হোয়াটসঅ্যাপে ঘটনা লিখতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তাছাড়া তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। আমি ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। এবং বলবো, যারা প্রথম ঘটনাটি শেষ অবধি শুনেছ, দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো প্রথম ঘটনাটি। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে রূপম। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেইভাবে পড়ছি এবং আমি আশা রাখব এই ঘটনাটি তোমাদের বেশ ভয় ধরাবে। কারণ আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল। চলে যাচ্ছি ঘটনায়। সেদিন ছিল নবমীর রাত। তখন গ্রামের বাড়িতে থাকতাম। বয়স তখন বড়জোর 13 কি 14 হবে। 4 বন্ধু মিলে ঠিক করলাম নবমীর রাতে হিজলতলির গ্রামে ডাকাত বাড়ি যাব দুর্গা ঠাকুর দর্শন করতে। সেখানে যাওয়ার একটাই কারণ, ঠাকুরটা খুব সুন্দর করে আর সারা রাত ধরে চলে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। ভালো ঠাকুর, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ লোকের সমাগম ঘটে ডাকাত বাড়িতে। সন্ধ্যে 7টার দিকে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম ডাকাত বাড়ির উদ্দেশ্যে। যেতে সময় লাগে মাত্র ঘণ্টাখানেক। আমাদের গ্রাম থেকে 4-5টা গ্রাম পরে হিজলথলির গ্রাম। রাতের দিকে সেই গ্রামে যেতে গেলে পা জোড়া একমাত্র সম্বল। রাত গভীর হয়ে গেছে। মন্দিরের পাশে একটা দেওয়াল ঘড়ি টাঙানোর সময় রাত 12টা 30 হয়ে গেছে। 4 বন্ধু মিলে ঠিক করলাম এবার বাড়ি ফেরা যাক। রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে নামতেই গভীর অন্ধকারে নিমজ্জিত আমরা। কাছ থেকেও ভালো করে কারো মুখ পর্যন্ত দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে চোখের সামনে আলকাতরা লিপটে দিয়েছে। গ্রামের রাতগুলো একটু বেশি ঘন কালো হয়। অনেক কষ্টে মাটি রাস্তা ধরে গভীর অন্ধকারে হেঁটে চলেছি আমরা 4 জন। আমাদের সাথে একটা টর্চ লাইট বা আলো পর্যন্ত নেই। আর মোবাইল তো তখন স্বপ্নে আমাদের কাছে। 4 জনে কথা বলতে বলতে পা চালিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের গ্রামের কাছেই। প্রথমেই আমাদের গ্রামের বাজার পড়ে আর আমাদের বাড়িটা পড়ে গ্রামের একেবারে শেষ প্রান্তে। বাজারের ভেতর দিয়েই চলে গেছে রাস্তা। বাজারের ভেতরে ঢুকতেই বাকি 3 বন্ধু দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করেই বলে বসল ওরা নাকি বাজারেই কারো একটা দোকানে ঘুমাবে, এত রাতে আর বাড়ি ফিরবে না। আমি বললাম, ভাই আমাকে তো বাড়ি ফিরতেই হবে, বাড়িতে কাউকে কিছু না বলে এসেছি, সবাই খুব চিন্তা করবে। এবার বাকি রাস্তা আমি একা কিভাবে যাব? তোরা আমাকে একটু ছেড়ে দিয়ে আয়। সবাই কেমন যেন অস্বাভাবিক আচরণ করে বলে বসল, এইটুকু পথ তো তুই একাই যেতে পারবি। বলেই যে যার মতো করে অন্ধকারে মিলিয়ে গেল। কিছুটা রাগে গজগজ করতে করতে একাই পা জোড়া বাড়ালাম বাড়ির পথে। এতক্ষণ ওরা সাথে ছিল বলে তেমন কিছু মনে হয়নি আমার। এবার একা কেমন যেন গা ছমছম করছে। একবার মন বলছে থেকেই যাই ওদের সাথে। তারপর ভাবলাম, না, আমাকে তো বাড়ি ফিরতেই হবে যে করেই হোক। দনমন করে হাঁটা শুরু করলাম। কি ভয়ানক নিস্তব্ধ গভীর অন্ধকারের রাত। মাটির রাস্তা, 2 পাশে সারি সারি উঁচু উঁচু গাছ অন্ধকারকে আরও মারাত্মক রকমের অন্ধকার করে রেখেছে। গাছের ডালপালাগুলো মনে হচ্ছে এক্ষুনি আমার গলা টিপে ধরবে। হঠাৎ কীরকম যেন একটা অনুভূতি হলো। মনে হচ্ছে আমার পেছনেই কোনো এক ছায়া মূর্তি আমাকে অনুসরণ করছে।
মনে হচ্ছে আর এক পা জোড়া পায়ের আওয়াজ আমার সাথে পা মিলিয়ে চলেছে। হোঁচকে পেছন ফিরে দেখি কিছুই নেই, জনমানবে আমি একা। আজ রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। ছায়াটাও ঘাড় বেঁকিয়ে সরে যাচ্ছে এপাশ থেকে ওপাশে। বুঝলাম ওটা একটা গাছের ছায়া ছিল। হালকা বাতাসের দোলনিতে ডালগুলো এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে। ঘাম শুরু করেছি, পা চালাচ্ছি দ্রুত। পেছনে আর এক জোড়া পা দ্রুত চলে আওয়াজ করে। দাঁড়িয়ে পড়ি, সাথে পেছনের আওয়াজও দাঁড়িয়ে পড়ে। প্রথমে একবার মনে হলো বন্ধুরা হয়তো আমার সাথে শয়তানি করছে, তাদের মধ্যে হয়তো কেউ একজন আমার সাথে আসছে। হঠাৎ একটা আওয়াজটা ঠিক আমার মাথার ওপরেই, একটা বিকট রকমের আওয়াজ। নিমেষে আমার রক্ত হিম হয়ে গেল। ঘাড় উঁচু করে তাকিয়ে দেখি দুটো বেশ মোটা ডালের ওপরে ডাল আর তাতে ঘষা লেগে হালকা বাতাসে একটা অদ্ভুত রকমের আওয়াজ বেরিয়ে আসছে। হাঁটা শুরু করি। কিছুটা যেতেই চোখ দুটো দাঁড়িয়ে গেল পোড়া ভিটার শ্মশানে। রাস্তা ঘেঁষে ঠিক বাঁ হাতে গ্রামের যত মরা ওখানেই পোড়ায়। আমি বাড়ি থেকে মাত্র 10 মিনিটের পথে, যদিও আমি সেখানে খুব কম সংখ্যক সময় এসেছি। অন্য পথ দিয়ে যাওয়া আশা করি, কিন্তু হিজলতুলি যেতে গেলে ওই পথেই কম সময় লাগে। কিছুটা যেতেই চোখ দুটো দাঁড়িয়ে গেল। 5 বছর আগেকার একটা ঘটনা তড়িৎ গতিতে আমার মাথার মধ্যে চলে এলো। এখানেই আমাদের বাড়ির একটা কাকাকে পোড়ানো হয়েছিল। আমিও ছিলাম তখন এই তো এখানেই। কাকাটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। চোখের সামনে ভেসে উঠছে একটা চিতা, দাও দাও করে চলছে চিতার আগুন। বিকেলে কাকাটাকে যখন পোড়ানো হচ্ছিল, হঠাৎ কালো অন্ধকার করে একটা ঝড়, সাথে বজ্রবৃষ্টি, সাথে সাথেই জ্বলন্ত চিতা নিভে গেল। যে যার মতো পালালো বাড়িতে, কারণ জায়গাটা একেবারেই ফাঁকা। তার উপর সন্ধে খড়িয়ে রাত নেমে এসেছে। আবার মরাটাও অস্বাভাবিক। ঝড় বৃষ্টির কারণে কেউ টিকতে পারেনি। ঝড় বৃষ্টি থামতে পরের লোকজন এসে আধমরা শরীরটাকে এখানেই পুঁতে রেখেছিল। 5 বছর আগেকার ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আমার সামনে। ভাবনা এত বড় নিষ্ঠুর আর স্পষ্ট হতে পারে আমি জানতাম না। যত বেশি চেষ্টা করছি ভাববো না, তত বেশি করে মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আধা পোড়া হাত দুটি চিতার ভেতর থেকে বের করে আমাকে ডাকছে। ঘামে পুরো শরীর ভিজে গেছে, ভয়ে কুঁকড়ে যাচ্ছি। তবু ভাবলাম না, ভয় পেলে চলবে না। সামনে তাকাই, ওই তো দেখা যাচ্ছে আমার বাড়ি। পেছনে ডেকে চলেছে দাউ দাউ করে জ্বলন্ত সেই আগুন। ঠিক এমন সময় খেয়াল করলাম আমার থেকে ঠিক 10 হাত দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে, আমাকে হাত দিয়ে ডাকছে। প্রথমে ভাবলাম হয়তো বাড়ির কেউ হবে। একটু এগিয়ে গেলাম আস্তে আস্তে। যতই আমি এগোচ্ছি সেই ছায়া মূর্তিটা ততটাই পিছিয়ে যাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে এগিয়ে চলেছি। কিছুটা এগোনোর পরে আমি খেয়াল করলাম সেই ছায়া মূর্তিটা আস্তে আস্তে একটা পুকুর পাড়ের দিকে নেমে যাচ্ছে। আমিও তার পেছন পেছন সেই পুকুর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করেই কেউ যেন আমার হাতটাকে চেপে ধরল। আমি তাকিয়ে দেখি আমার মা। আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় যাচ্ছি। তখন মাকে আমি বললাম, ওই দেখো কে জানি হেঁটে হেঁটে যাচ্ছে। মা তখন বলল, তুই আমার সাথে বাড়ি চ। আমি মার সাথে বাড়ি চলে যাই। মা আমাকে বলে যে অনেক রাত হয়েছে, আমি আসছি না দেখে। মা সেখানে আলো নিয়ে এগিয়ে যাচ্ছিল। তখন আমাকে দেখে আমি পুকুর পাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। যদি মা না আসতো হয়তো অনেক বড় একটা বিপদ হতে পারত। এটাই ছিল ঘটনা। এরপরে আমার জ্বর আসে কিছুদিন, তারপর ঝাড়ফুঁক করে আমার জ্বর কাটানো হয়।
আজকের দুটি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদের রিকোয়েস্ট করতে চাই একটা, যারা শেষ অবধি দুটি ঘটনায় শুনেছ এখনই একটা লাইক করে দাও এবং কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই কমে যায়। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা ঘটনা শোনার শেষে লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ লাইক করতে বেশি সময় লাগে না। তাই রিকোয়েস্ট করব, যারা ঘটনা শুনছো প্রত্যেকেই লাইক আর কমেন্ট করো। এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, এমন অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু ঘটনা শুনতে ভালোবাসো, তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই কমে যায়। এবং রিকোয়েস্ট করব, তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে, galpokotha@gmail.com। তোমরা সেখানে আমাকে ঘটনা পাঠাতে পারো, অথবা তোমরা আমাকে ডাইরেক্ট ঘটনা লিখতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে। অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।